শুধুমাত্র একটা সাধারণ লবণকে কেন্দ্র করেও ভারতবর্ষের কোনো এক জায়গায় আন্দোলন শুরু হয়েছিল। আজ এই টপিকটা খুব সুন্দরভাবে গল্পের ছলে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, কারণ এই টপিকটা তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসের জন্য। আমি যদি বিশেষ করে বলি, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকটা। আজকে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জিনিস গল্পের ছলে ধরে ধরে বুঝিয়ে দেবো। আমি যে বিশেষ করে যে কোশ্চেনগুলো আমি তোমাদের উপর জোর দেবো, এবং যেখান থেকে তোমরা যদি ব্রড টাইপের গল্পের ছলে মনে রাখো যে কোনো এমসিকিউ প্রশ্ন তুমি পেতে যাবে। তো ফার্স্ট তোমাদের আমি যে কোশ্চেনটা করাবো সেটা লবণ আইন কি, দ্বিতীয় করাবো ডান্ডি অভিযানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা 3 নম্বরের প্রশ্ন আমি করাবো অসহজ আইন অমান্য আন্দোলন কেন হয়েছিল, এই আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি কিন্তু গল্পের ছলে আলোচনা করবো, তাই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মধুমিতার ক্লাসেস। আজকে আমি মেনলি তোমাদের এই টপিকটা রয়েছে তোমাদের ক্লাস 10-এর যে 6 ইউনিট রয়েছে, যে অধ্যায় 6 অধ্যায় থেকে একটা 20 শতকে ভারত, এরকম একটা অধ্যায় রয়েছে, যেই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু 2027 মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই বিষয়টা নিয়ে আজকে আমি মেনলি আলোচনা করতে চলেছি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা যেটা আজকে পড়বো, যে এই যে আইন অমান্য আন্দোলন আমি তোমাদেরকে বললাম, ডান্ডি অভিযান সম্পর্কে বললাম, এর মূলে রয়েছে কিন্তু লবণ। তাই আমরা প্রথমেই জানবো যে মেনলি লবণ আইনটা কি, ঠিক আছে? তো লবণ আইন হচ্ছে যে একটা যখন কোনো জিনিসকে কেন্দ্র করে আইন শুরু হয়, সেটারই কেন্দ্র করে নাম দেওয়া হয়। ধরো আমরা কোনো খারাপ কাজের ওপর প্রতিবাদ করছি, তো সেই প্রতিবাদ যে করছি সেটাকে নিয়ে একটা আইন তৈরি হলো, যে যারা অত্যাচার করবে তাদের উপর আমরা প্রতিবাদ করতে পারবো। তো সেই যে নতুন করে আইনটা চালু হবে সেটার নাম কি দেওয়া হবে? প্রতিবাদ আইন। কারণ আমরা কি প্রতিবাদ করতে পারবো, তাই প্রতিবাদ আইন এটা কিন্তু আমাদের দেওয়া হলো। তো প্রতিবাদ আইন, তাই না? তো সেরকম লবণকে কেন্দ্র করে একটা আইন করেছিল। কারা করেছিল? ভারতীয়রা না, ব্রিটিশরা এই লবণ আইনটা করেছিল। এবার দেখা যাক যে মেনলি লবণ আইনটা কি। এই যে লবণ আইনটা রয়েছে সেটা আমাদের ফার্স্ট বুঝতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট খুব সুন্দরভাবে আমরা বুঝবো। তো লবণ আইন মানে হচ্ছে যে ব্রিটিশ সরকার ভারতীয় যে সমস্ত মানুষেরা ছিলেন, সাধারণ কৃষক পরিবারের মানুষেরা ছিলেন, যারা লবণ সংগ্রহ করে সেখান থেকে বিক্রি করে টাকা উপার্জন করে তারা হচ্ছে দিন যাপন করতো, ঠিক আছে? কিন্তু ব্রিটিশ সরকার বলে দিলেন যে যে সমস্ত ভারতীয় সাধারণ মানুষেরা রয়েছে তারা লবণ বিক্রিও করতে পারবে না, তৈরিও করতে পারবে না। তারা তাদের নিজ যে কাছে পিঠে যে সমুদ্র ছিল সেই সমুদ্র থেকে লবণ সংগ্রহও করতে পারবে না, ঠিক আছে? আবার বিক্রিও তারা করতে পারবে না। অথচ আবার তাদের কি করতে হবে? পুনরায় তাদেরকে আবার কিনে খেতে হবে। লবণ তাদের পাশের এলাকায় থাকার পরেও তাকে আবার লবণ কিনে খেতে হবে। ব্রিটিশ সরকার এরকম একটা আইন চালু করলেন যে যদি কেউ লবণ যদি হাত দেয়, কেউ যদি লবণ আমি না বলা সত্ত্বেও যদি কেউ এই লবণ বিক্রি করে, তৈরি করে, ঠিক আছে, তাহলে তাকে কি করা হবে? তার উপর অত্যাচার করা হবে, তাকে জেলে ভরে দেওয়া হবে। এরকম একটা কর্মসূচি হচ্ছে ব্রিটিশ সরকার গ্রহণ করেছিলেন। এটাই হচ্ছে আইন, লবণ আইন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ব্রিটিশ লবণ আইনটা মানে হচ্ছে যে ব্রিটিশ সরকার ভারতীয়দের ওপর একটা আইন চালু করেন, যেই আইনে বলা হয়েছিল যে ভারতীয়রা লবণ তৈরি এবং বিক্রি কোনো কিছুই করতে পারবে না। শুধুমাত্র লবণ তৈরি বা লবণ সংগ্রহ এবং বিক্রি করতে পারবে কারা? ব্রিটিশ সরকার। এই ব্রিটিশ সরকার লবণ তৈরি করতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। কিন্তু ভারতীয়দের জায়গায় ভারতীয়রা আছে এবং তাদের জায়গা তারা আছে থাকার সত্ত্বেও তারা লবণ সংগ্রহ করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এইটা যে একটা আইন চালু করলেন, এই যে একচেটিয়া যে অধিকার তিনি প্রতিষ্ঠা করলেন ব্রিটিশ সরকার, যে একাই সে সমস্ত কিছু অধিকার ভোগ করবে, এটা কি একচেটিয়া অধিকার? তো ব্রিটিশ সরকার যে এরকম একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করলেন যে তিনি একাই সমস্ত কিছু করবেন, ভারতীয়দের কোনো রকম অধিকার থাকবে না সেই লবণের ওপর, তাই তো? তো সেরকম যে একচেটিয়া অধিকার তিনি প্রতিষ্ঠা করলেন সেটাকেই বলা হচ্ছে লবণ আইন। ক্লিয়ার? এতটুকু খুব সুন্দর করে এবার আমরা প্রত্যেকটা বিষয় আমরা ভালোভাবে বুঝবো। দেখো, তো ডান্ডি অভিযান সম্পর্কে প্রথমেই জানতে গেলে আমাদের বুঝতে হবে লবণ আইন কি। আমরা বুঝলাম লবণ আইনটা কি। এবার লবণ আইনটা যেটা দেয়নি, যেখানে দেয়নি মেনলি এখানের যে মানুষগুলো ছিল, ঠিক আছে, এখানের যারা মানুষ ছিল, সাধারণ মানুষ, তারা কি করতে পারতো না? লবণ এখান থেকে, এই যে সমুদ্রটা ছিল এখান থেকে তারা
সাগর থেকে কি করতে পারতো না, লবণ সংগ্রহ করতে পারতো না, বিক্রিও করতে পারতো না। তো এই কথাটা যখন মহাত্মা গান্ধী শুনতে পেলেন, মহাত্মা গান্ধী এখানে ছিলেন, তো মহাত্মা গান্ধীর কানে যখন এই কথাটা পৌঁছালো যে ভারতীয়রা ভারতের মানুষ, এবং ব্রিটিশরা অন্য দেশ থেকে ভারতবর্ষে আসার পরেও তারা ভারতীয়দের উপর এরকম অত্যাচার করছে কেন, বা ভারতবর্ষের মানুষ তো ভারতবর্ষে ঠিকঠাক রয়েছে, তাদের অধিকার আছে ভারতবর্ষের জিনিসের ওপর, কিন্তু ব্রিটিশ সরকার ভারতীয়দের ওপর এরকম অত্যাচারমূলক কর্মকাণ্ড বা কাজ করা শুরু করলে মহাত্মা গান্ধীর কানে যখন এই কথাটা পৌঁছে যায় যে ভারতীয়রা কোনোভাবেই তারা লবণ সংগ্রহ এবং বিক্রিও করতে পারবে না, তখন কি করেছিলেন এই মহাত্মা গান্ধী, মেনলি তোমাদের মনে হতে পারে যে অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী কেন এই আন্দোলনে এগিয়ে এলেন, কারণ তিনি ছিলেন সত্যতার প্রতীক, তিনি সবসময় সত্যকে আশ্রয় করে চলতেন, সবসময় যেটা সত্য সেটাকে তিনি মানতেন, ঠিক আছে। এই জন্য আমরা জানি যে সত্যাগ্রহের প্রতীক হচ্ছে গান্ধীজি। এবার তিনি যেহেতু সত্যকে সবসময় আশ্রয় করে চলতেন, তাই তার কানে তিনি এরকম কিছু অন্যায়মূলক কাজ তিনি কখনোই সহ্য করতে পারেন না, যেমন হচ্ছে ভারতীয়দের উপর হচ্ছে, ভারতীয়রা কোনোভাবেই মানে লবণ সংগ্রহ করতে পারবে না, এবং যদি কেউ করে ফেলে তাহলে তার উপর অত্যাচার করা হবে। এই সমস্ত যে ব্রিটিশ সরকার যে কাজগুলো করছে, এগুলো যখন মহাত্মা গান্ধীর কানে যখন পৌঁছে যায় যে ব্রিটিশ সরকার ভারতীয়দের উপর অত্যাচার করছে, এই রকম যে অত্যাচারের কথা তিনি যদি শুনতে পান, এটা তো অন্যায়। তো এই অন্যায়ের কথা যখন এই মহাত্মা গান্ধী শুনতে পান, তখন তিনি তার আশ্রম থেকে, তিনি যে জায়গা থাকতেন সেই জায়গা থেকে তিনি কি করলেন, এই ডান্ডি যে রয়েছে সেই ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, যে কোথায় হচ্ছে এরকম একটা এরকম অত্যাচার ব্রিটিশ সরকার কোন জায়গায় করছে, সেই জায়গায় আমি যাব। তো কি করলেন মহাত্মা গান্ধী, তখন কি করলেন যে কারণটা কেন, তাহলে বোঝা গেল যে ডান্ডি অভিযানের কারণটা কি, কেন এই মহাত্মা গান্ধী, তিনি এই যে মহাত্মা গান্ধী এখানে ছিলেন, মানে ডান্ডিতে ছিলেন, যেটা রেড লাল কালি দিয়ে রয়েছে সেখানে তিনি ছিলেন, এবং ডান্ডিটা যে ছিল সেটা নীল কালি যে আছে সেখানে। তো এবার মহাত্মা গান্ধী এখান থেকে এখানে কেন আসলেন, কারণটা ক্লিয়ার। তাহলে লবণ আইন, ব্রিটিশ সরকার যখন লবণ আইনটা চালু করলেন এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করা শুরু করলেন, এবং এই কথাটা যখন মহাত্মা গান্ধীর কানে পৌঁছালো, তখন মহাত্মা গান্ধী কী করলেন, ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, যে ঠিক আছে ওখানে অত্যাচার হচ্ছে, আমি ওখানেই চলে যাব। তো এই জন্যেই কিন্তু তিনি মেনলি তার যাত্রাটা শুরু করেছিলেন, এটাই কারণ। তো কারণটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে। মেনলি হচ্ছে যে কেন এই মহাত্মা গান্ধী এই জায়গা মানে ডান্ডির যে উদ্দেশ্যে কেন তিনি গিয়েছিলেন, কেন তিনি তার যাত্রা শুরু করেছিলেন, ঠিক আছে, এটাই মেন কোশ্চেন। তো আমরা জানলাম যে লবণ আইনটা ব্রিটিশ সরকার চালু করেছিল, ডান্ডির যে সমস্ত সাধারণ মানুষ ছিল তাদের উপর অত্যাচার করছিল ব্রিটিশ সরকার, তাই মহাত্মা গান্ধী তার নিজের জায়গা থেকে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, এই কারণটা ক্লিয়ার। এবার হচ্ছে কবে করেছিলেন, আজকে করেছিলেন, কালকে করেছিলেন, পরশুদিন করবেন না, কবে করেছিলেন, এই সালটা ভীষণ ইম্পর্টেন্ট। 1930 সালে 12ই মার্চ, কত 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী কী করেছিলেন, মহাত্মা গান্ধী, তাহলে কত সালটা বললাম যে 1930 সালে 12ই মার্চ। এই যে 1930 সালে 12ই মার্চটা যে ছিল, এই 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী কি করলেন, সাবরমতী যে একটা আশ্রম ছিল, ধরো এখানে একটা আশ্রম রয়েছে, এরকম একটা ঘর দিলাম, তো সেই সাবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী কি করলেন, ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাহলে কত সালে, 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী তার সাবরমতী আশ্রম থেকে তিনি এই যে ডান্ডিটা যে রয়েছে এই ডান্ডির উদ্দেশ্যে তিনি তার যাত্রা শুরু করলেন। এবার এটা তো জানলাম যে কবে তিনি যাত্রাটা শুরু করলেন, 1930 সালে 12ই মার্চ তিনি যাত্রা শুরু করলেন। মানে আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, আমি 1930 সালে 12ই মার্চ আমি আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে যাত্রাটা শুরু করলাম। এবার পৌঁছালাম কত সালে বা কবে পৌঁছালাম সেটা জানতে হবে। তো পৌঁছালেন মেনলি 6ই এপ্রিল, 6ই এপ্রিল, 6ই এপ্রিল। তো 6ই এপ্রিল তো তিনি পৌঁছালেন। এবার জানতে হবে কত কিলোমিটার পথ অতিক্রম করে, যেহেতু তখনকার সময় গাড়ি ঘোড়া সেরকম রেলের ব্যবস্থা, রেলপথের ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, অলওয়েজ তাদেরকে কি করতে হবে, হেঁটেই যেতে হবে। তো 24 দিন ধরে 390 কিলোমিটার পথ। তো এই যে
যখন 1930 সালে 12ই মার্চ, যখন এই যে মহাত্মা গান্ধী যে মানুষটা রয়েছেন, সেই মানুষটা যখন 1930 সালে 12ই মার্চ ডান্ডির উদ্দেশ্যে তিনি যাত্রাটা শুরু করলেন, তখন 24 দিন ধরে তিনি শুধু হাঁটলেন, এবং 24 দিন ধরে হাঁটার পর তিনি কত কিলোমিটার পথ অতিক্রম করলেন? 390 কিলোমিটার পথ মাত্র 24 দিন ধরে তিনি হেঁটেছিলেন। 24 দিন ধরে তিনি 390 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি কোথায় পৌঁছেছিলেন? এই ডান্ডিতে কিন্তু তিনি পৌঁছেছিলেন। তাহলে মহাত্মা গান্ধী 1930 সালে 12ই মার্চ তার যাত্রা শুরু করেছিলেন, এবং 24 দিন ধরে 390 কিলোমিটার পথ অতিক্রম করে, আমি এতটা পথ সাইকেল চালিয়ে 300 হেঁটে, মানে 390 কিলোমিটার পথ অতিক্রম করে করেছি আমি কতদিনে? 24 দিনে অতিক্রম করে আমি পৌঁছেছিলাম কোথায়? আমার বান্ধবীর বাড়িতে। তো সে তো আর বান্ধবীর বাড়িতে যায়নি, সে গিয়েছিল কোথায়? ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তো মেইনলি হচ্ছে 1900 সালে কত সালে তিনি তার যাত্রা শুরু করেছিলেন, কত সালে পৌঁছেছিলেন, কত কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন, ক্লিয়ার? তাহলে 1900 এখানে লিখবে যে কবে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। তো 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী তার সাবরমতী যে আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, এবং 6ই এপ্রিল 24 দিন ধরে 390 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি ডান্ডিতে পৌঁছেছিলেন। এবার কথা হচ্ছে পৌঁছানোর পর তিনি কি করলেন? এবার তিনি পৌঁছানোর পর এই যে সমুদ্রটা, ডান্ডির যে সমুদ্র তটটা যে ছিল, মানে সমুদ্র যে উপকূল ছিল, মানে কিছু দূর গেলেই আর সমুদ্র দেখা যাবে, তো সেই সমুদ্র থেকে তিনি কি করছিলেন? লবণ সংগ্রহ করেন, এবং লবণ নিয়ে তিনি কি করেছিলেন? ব্রিটিশদের যে লবণ আইনটা ছিল সেটা তিনি ভেঙে দিয়েছিলেন। কিভাবে? দেখো, ব্রিটিশরা বলেছিল যে ভারতীয়রা, সাধারণ মানুষরা লবণের ওপর হাতও দিতে পারবে না, এরকম এক কড়া শাসন ব্যবস্থা তিনি জারি করেছিলেন। কিন্তু এই যে মহাত্মা গান্ধী নামে যে মানুষটা ছিল, তিনি কি করেছিলেন? সেই সাবরমতী আশ্রম থেকে তিনি সেই ডান্ডির সমুদ্র তটে গিয়ে তিনি লবণ সংগ্রহ করে ব্রিটিশ সরকারকে দেখিয়ে দিয়েছিলেন যে দেখো, আমরা লবণ সংগ্রহ করেছি, তোমাদের আইন আমরা কোনোভাবেই মানব না। তো এইভাবেই তিনি মেনলি কী করেছিলেন? এই যে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, যে লবণ আইনটা ছিল, সেটা তিনি কিন্তু ভেঙে দিয়েছিলেন। বোঝা গেল? এটা ক্লিয়ার? এটা যদি বুঝতে পারো, এরপরে যে আইন অমান্য আন্দোলনটা পড়াবো কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবে। যদি কেউ বুঝে না থাকো, যদি কারো বুঝতে একটু অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হচ্ছে যখন তিনি ডান্ডিতে পৌঁছালেন, তার গুরুত্ব কী, এটা মেনলি তোমাদের পরীক্ষায় কিন্তু মাধ্যমিক 2013-তে এসেছিল। ঠিক আছে, মাধ্যমিক 2013-তে এসেছিল। তো এই প্রশ্নটা মেনলি তোমাদের মাধ্যমিক 2013-তে এসেছিল। এই প্রশ্নটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, এইচএসে এসেই গেছে অলরেডি। 2026-এ এইচএসের 4th সেমিস্টারে কিন্তু এসে গেছিলো যে ডান্ডি অভিযানের গুরুত্ব কী, বা মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের গুরুত্ব লেখো। ঠিক আছে, কেন তিনি ডান্ডিতে গিয়েছিলেন, এ ফলাফল কেন, কি হয়েছিল? ঠিক আছে, তো মেনলি গুরুত্ব যদি জানতে চায় যে এই যে মহাত্মা গান্ধী যখন ডান্ডিতে গেলেন তখন কি হলো, তার ফলাফল কি হলো। মহাত্মা গান্ধী যখন এই ডান্ডিতে পৌঁছালেন তখন লবণ আইন ভঙ্গ করে দিলেন, তাই না? তো ফার্স্ট পয়েন্ট কি হবে? লবণ আইন ভঙ্গ, বা এই লবণ আইন। তো যখন মহাত্মা গান্ধী ডান্ডিতে পৌঁছেছিলেন, তখন ডান্ডিতে পৌঁছানোর পর মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কিন্তু সূচনা হয়েছিল। মানে এই ডান্ডি অভিযান। তো এখান থেকে এবার যদি প্রশ্ন আসে যে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের গুরুত্ব লেখো, মানে ডান্ডিতে যাওয়ার পর এর প্রভাব কী বা ফলাফল কী হয়েছিল, কি কি ফলাফল দেখা গেছিল। তো মহাত্মা গান্ধী যখন ডান্ডিতে এসেছিলেন, আমরা দেখলাম যে তিনি লবণ সংগ্রহ করেছিলেন। এই লবণ সংগ্রহ করে মানে লবণ আইনটা যে ছিল সেই আইনটা তিনি ভেঙে দিয়েছিলেন। তাহলে তিনি যদি না যেতেন তাহলে কিন্তু পারতেন না। তার ফলাফলটা কি? তিনি ওই ডান্ডি অভিযানের উদ্দেশ্যে গেছিলেন বলেই তিনি কী করেছিলেন? লবণ আইনটা ভঙ্গ করেছিলেন। তো প্রথমেই তোমরা ফার্স্ট পয়েন্টে যদি আমরা লিখবো যে আইন অমান্য আন্দোলনের সূচনা, ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখবো? আইন অমান্য আন্দোলনের সূচনা। এখানে লিখবে আইন অমান্য আন্দোলনের সূচনা। ঠিক আছে,
খুব আইন অমান্য আন্দোলনের সূচনা। এবার যে ফলাফলটা কি, ফল কি হয়েছিল, এবার লিখবে যে মহাত্মা গান্ধী যখন ডান্ডিতে পৌঁছেছিলেন, সেই ডান্ডিতে পৌঁছানোর পর তিনি সেই সাগর থেকে লবণ সংগ্রহ করে ব্রিটিশদের আইন অমান্য আন্দোলন তিনি এখানে তোমরা ফার্স্ট পয়েন্টে লিখবে যে আইন অমান্য আন্দোলনের সূচনা, যে ব্রিটিশ সরকার এই ডান্ডিতে পৌঁছেছিলেন বলেই তার পরবর্তীকালে কি হয়েছিল, আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। তাহলে লিখবে যে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। তাহলে যদি তিনি ডান্ডিতে না যেতেন তাহলে আইন অমান্য আন্দোলন কোনোভাবেই হতো না। মেনলি এই লবণকে কেন্দ্র করে কি হলো, আইন অমান্য আন্দোলনের সূচনা ঘটলো, আইন অমান্য আন্দোলন শুরু হলো। ক্লিয়ার? এর পরের পয়েন্টে আমরা লিখব যে এর ফলাফল কি, যোগদান। এই যোগদানটা কি, যে এই মহাত্মা গান্ধী যখন ডান্ডির উদ্দেশ্যে বা ডান্ডিতে যখন পৌঁছেছিলেন, তিনি যখন ডান্ডিতে পৌঁছে যখন তিনি সরাসরি লবণ সংগ্রহ করে যখন লবণ আইনটা ভেঙে দিয়েছিলেন, তখন সাধারণ মানুষের মধ্যে একটা তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়েছিল। কেন? কারণ এত একটা বয়স্ক মানুষ অন্য জায়গা থেকে এসে হঠাৎ করে লবণ সংগ্রহ করে ব্রিটিশদের বিপক্ষে রুখে দাঁড়ালেন। তো কি সাধারণ মানুষও কি হবে, তাদের মনের মধ্যেও একটা জেদ, আত্মবিশ্বাস চলে আসলো যে তারা যদি পারে আমিও পারবো। তো অবভিয়াসলি তখন কি হলো, যে যোগদান। তো মহাত্মা গান্ধী যখন সেই ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তখন শুধুমাত্র যে মহাত্মা গান্ধী তখন একাই আইন অমান্য আন্দোলনে যোগদান করলেন সেটা কিন্তু নয়। এই যে যখন তিনি এই ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং ডান্ডিতে গেলেন, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক সমাজ থেকে শুরু করে সমস্ত ছাত্র সমাজ থেকে কিন্তু এই মহাত্মা গান্ধীর সঙ্গে আইন অমান্য আন্দোলনে কিন্তু যোগদান করেছিলেন। তাহলে বোঝা গেল এই মহাত্মা গান্ধী যখনই ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তার ফলাফল কি, প্রথমত আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, দ্বিতীয়ত কি প্রচুর মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিল এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে উঠেছিল। এটাই তাদের ফলাফল, এটাই গুরুত্ব, যে কি হয়েছিল এই মহাত্মা গান্ধী যখন ডান্ডিতে গিয়েছিল তখন কি হয়েছিল, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছিল বা তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো, যেটা তোমাদের 2027 মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা। আর পড়বো যে আইন অমান্য আন্দোলনটা কেন হয়েছিল এবং কৃষক শ্রেণীর ভূমিকা। ঠিক আছে, ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে। এরপরে খুব সুন্দরভাবে আমরা জানবো যে এই ডান্ডি অভিযান সম্পর্কে। এখানে একটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছি, যে এই বিষয়টা হচ্ছে ডান্ডি অভিযান সম্পর্কে তোমাদের যদি গুরুত্ব লিখতে বলে তোমরা কিভাবে লিখতে বলে, বা টিকা লিখতে বলো। গুরুত্ব লিখতে বললে নিচের গুরুত্বটা লিখে দেবে, আবার যদি বলে টিকা লেখো তাহলে পুরোটাই লিখে দেবে, যে কবে শুরু হয়েছিল, কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল, কেন হয়েছিল, যে পয়েন্টগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম সেটা ধারাবাহিকভাবে তোমরা লিখে দেবে, যেহেতু সেটা টিকা লিখতে বলেছে। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আইন অমান্য আন্দোলন কি, এই আইন অমান্য আন্দোলনের কারণ এবং এই আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা। আরেকটা মানুষের নাম পাবো, বাবা রামচন্দ্র। প্রত্যেকটা বিষয় খুব গল্পের ছলে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। এভাবে যদি লিখতে বলে ফার্স্ট যে ভূমিকাটা আমরা মাস্ট লিখব সেটা হচ্ছে কি লিখব, যে 1930 সালে 12ই মার্চ যে আন্দোলন শুরু হয়েছিল তাকে আইন অমান্য আন্দোলন বলে। তাহলে ক্লিয়ার? ভূমিকা লিখবো যে 1930 সালে 12ই মার্চ যে আন্দোলন শুরু হয়েছিল তাকে কি বলে, তাকে আইন অমান্য আন্দোলন বলে। এরপরে লিখবো কারণ, এই যে আইন অমান্য আন্দোলনটা হয়েছিল তার কারণ কি ছিল। প্রথমত লিখবো কারণটা ক্লিয়ার, যে ব্রিটিশ সরকার ভারতীয়দেরকে লবণ তৈরি এবং বিক্রি করতে দিতেন না, এই কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এটা এই জন্যই কিন্তু মেনলি আইন অমান্য আন্দোলনটা গড়ে উঠেছিল। এবার শুধুমাত্র যে আইন অমান্য আন্দোলনে মহাত্মা গান্ধী নামে ব্যক্তিটাই এগিয়ে এসেছিলেন তা কিন্তু নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক সমাজের মানুষও কিন্তু এই আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন, এবং শুধুমাত্র যে যোগদান করেছিলেন সেটা কিন্তু নয়, তারাও কিছু কাজ করেছিলেন যার কারণে এই আইন অমান্য আন্দোলনটা সফল হয়েছিল। তো কৃষকেরা কি করেছিল, যখন এই আইন অমান্য আন্দোলনটা চলছিল, যখন আইন অমান্য আন্দোলন হচ্ছিল, তখন কৃষক সমাজের মানুষেরা ব্রিটিশ সরকারকে কোনো রকম কর বা খাজনা কিন্তু দিতেন না। ঠিক আছে, উপরন্তু তার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদে নেমে পড়েছিলেন। ঠিক আছে, তো তাহলে তাদের একটা ভূমিকা, তারা একটা ভালো বুদ্ধিমানের কাজ করেছে, যাতে তারা ব্রিটিশ সরকারকে টাকা দেয়নি, উপরন্তু তাদের বিরুদ্ধেই প্রতিবাদে কিন্তু নেমে পড়েছিল। তো এটা একটা ভূমিকা। তো ভূমিকায় লিখবে যে কৃষক সমাজের ভূমিকা যদি আসে তাহলে তোমরা পয়েন্টে লিখবে যে আইন অমান্য আন্দোলন চলাকালীন
সাধারণ কৃষক সমাজের মানুষ ব্রিটিশ সরকারকে কোনো রকম খাজনা বা কর দিতে কিন্তু দেননি। উপরন্তু তারা ব্রিটিশ সরকারের যে অন্যায়, তাদের ওপর যে অন্যায় করেছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদে নেমে পড়েছিলেন। এবার এই যে সাধারণ যে কৃষক সমাজের মানুষদেরকে তো বোঝাতে হবে, হঠাৎ করে তো তারা একসঙ্গে হয়ে যাবে না, তাই না? তো এই যে সমস্ত কৃষক সমাজের মানুষকে একত্রিত করার জন্য, তাদের মধ্যে এই যে প্রতিবাদ বিষয়টা, তাদেরকে প্রতিবাদে নামিয়ে দেওয়ার জন্য একজন মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনিই বলেছিলেন যে চলো আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদের কৃষক সমাজের মানুষের ওপর অনেক অন্যায় হয়েছে, এবার আমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। তো একটা মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যিনি প্রধান হচ্ছে এই কৃষক সমাজের নেতা ছিলেন। কি ছিলেন? নেতা ছিলেন, কৃষক সমাজের নেতা, যিনি কি করেছিলেন? সমস্ত কৃষক সমাজকে একত্রিত করে সেই কৃষক সমাজের মানুষদেরকে বুঝিয়েছিলেন যে দেখো, তোমাদের ওপর কত অত্যাচার হচ্ছে, তোমরা কি এগুলোই সহ্য করবে? করবে না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এই সমস্ত কথাবার্তা বুঝিয়েছিলেন কিন্তু এই যে বাবা রামচন্দ্র, তিনি এই যে সাধারণ কৃষক সমাজের মানুষদেরকে এইভাবে বুঝিয়েছে এবং এই আন্দোলনে কিন্তু প্রতিবাদে নামতে কিন্তু তাদেরকে উৎসাহ জাগিয়েছিল এবং সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং তাদের ওপর থেকে যে খাজনা ব্রিটিশ সরকার নিত, সেটারও বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করেছিলেন। ঠিক আছে? তো যদি প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন, যে কৃষক আন্দোলনের নেতা, অন্যতম নেতা কে ছিলেন, সেটা হচ্ছে বাবা রামচন্দ্র ছিলেন কৃষক আন্দোলনের অন্যতম নেতা। 2027 মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা কোশ্চেন, যে বাবা রামচন্দ্র কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে কীরকম ভূমিকা ছিল, এই প্রশ্নটাও আসতে পারে ঘুরিয়ে। বাবা রামচন্দ্রের ভূমিকা, নেতা ভূমিকা, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতা। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা অনেক ভাবে ঘুরিয়ে আসতে পারে। এখানে আসতে পারে যে আইন অমান্য আন্দোলনের কারণ এবং কবে হয়েছিল সেটা লেখো 4 নম্বরে। আরও ঘুরিয়ে ফিরে আসতে পারে যে আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, তোমরা এইগুলো লিখে দেবে, ভূমিকা, কারণ এবং কৃষকদের ভূমিকাটা লিখে দেবে। বাবা রামচন্দ্রটা দরকার যদি টাইম পাও তাহলে লিখে দেবে। দ্বিতীয়ত তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাবা রামচন্দ্র কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে কীরকম ভূমিকা পালন করেছে, সেটাও তোমরা লিখে দেবে, যে বাবা রামচন্দ্র কৃষকদের সংগঠিত করে তাদের ঐক্যবদ্ধ করে কিন্তু আন্দোলনে নামতে ভীষণভাবে সাহায্য করেছেন। ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ সবাইকে।